হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিনও ভুলতে পারবো না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। বাবার পছন্দ করা পাত্র হিসেবে নিজের ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের রাগী জল্লাদ প্রফেসর সাফায়াত ইমতিয়াজকে দেখে চমকে উঠল রুয়াত। যাকে কি না জমের মতো ভয় পায় সে, তার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছে। রুয়াতের জানা মতে তো তার হবু বরের নাম নোয়াশ, তাহলে ইনি কেন এখানে? রুয়াত তড়িঘড়ি করে কেবিন নম্বরটা দেখে নিল। না হে, ঠিক কেবিন, তাতেই তো এসেছে সে। তার মা আসার আগে বলে দিচ্ছে 3rd ফ্লোরের 7 নম্বর কেবিনটাতে নোয়াশ অপেক্ষা করছে। রুয়াত যখন আসে তখন কেবিনটা ফাঁকাই ছিল। অপেক্ষা করছিল তার বাবার পছন্দ করা ছেলের জন্য। হঠাৎ হন্তদন্ত হয়ে পাশে কাউকে চেয়ার টেনে বসতেই রুয়াত সেদিক তাকায়। কিন্তু পাশ ফিরে সাফায়াত ইমতিয়াজকে দেখে রীতিমতো ভরকে যায় রুয়াত। লোকটার শরীর ঘেমে নেয় একাকার। এখনও তাকায়নি রুয়াতের দিকে। তাকালে নিশ্চয়ই রুয়াতের মতো সেও চমকে উঠত। দুঃখিত, দেরি। কথাটা বলতে বলতে মাথা উঁচু করতেই আর কথাটা সম্পূর্ণ করতে পারল না সাফায়াত। দৃষ্টিপাত হল দুজনের। রুয়াত দৃষ্টি সরিয়ে নিল। অস্বস্তিরা প্রবলভাবে আষ্টেপিষ্টে ধরেছে তাকে, সাথে ভয়ও। লোকটা ভীষণ পাজি রুয়াতের ভাষ্যমতে। কেননা অ্যাকাউন্ট সাবজেক্টে জাস্ট অঙ্কে A4 ও 4 হলেই সবার সাথে বেশ রুড হয়ে কথা বলে। রুয়াতের সাথেও বেশ কয়েকবার রুড হয়ে কথা বলেছে। সাথে শাস্তি স্বরূপ সেই টপিক রিলেটেড অধ্যায়ের সব উদাহরণের অঙ্ক বাসার কাজ দিয়েছে। সাফায়াত ও বেশ চমকালো নিজের স্টুডেন্টকে পাত্রী রূপে দেখে, তা তার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। তবুও কিছুটা শিওর হওয়ার জন্য রুয়াতের দিকে প্রশ্ন ছুড়ে বল, আপনি কবির আঙ্কেলের মেয়ে? রুয়াত মাথা নত করেই জবাব দিল, জি স্যার। সাফায়াতের কপালে দুভাঁজ পড়ল। বিরক্তির নাকি চিন্তার সেটা ঠাউর করা গেল না। আপনি কি আগে থেকেই জানতেন আঙ্কেল আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? রুয়াত তড়িৎ গতিতে তাকালো সাফায়াতের দিকে। ঝড়ের বেগে মাথা নাড়িয়ে বলল, না না স্যার, আমি সত্যি আগে জানতাম না আপনার সাথে বাবা বিয়ে ঠিক করছে। তাহলে বিশ্বাস করুন, আমি জীবনেও আসতাম না এখানে। আপনাকে বিয়ে করার চেয়ে সারা জীবন সিঙ্গেল থাকা ঢের ভালো। সাফায়াত ভ্রু কুচকালো রুয়াতের কথায়। মেয়েটা কি বুঝাতে চাইছে? রুয়াত আশেপাশে তাকালো। কি বলতে গিয়ে কি বলে ফেলছে? নিজেকে নিজেরই থাটিয়ে চড় দিতে ইচ্ছে করছে। এই লোকটা সামনে থাকলেই কায়নাত ভয়ে সব তালগোল পাকিয়ে ফেলে। আপনার বাবাকে তাহলে বাসায় গিয়ে বলে দিবেন আপনার আমাকে পছন্দ হয়নি। অন্যমনস্ক হয়ে জবাব দিল রুয়াত। পরক্ষণেই কথার মানে বুঝতে পেরে কিঞ্চিত বিস্ফোরণ নিয়ে বলে, কি বললেন? সাফায়াত মাথার চুলগুলো পেছনে ঠেলে দিল। তারপর নড়েচড়ে বসে বলল, আপনি নিজেই বলেছেন আমাকে বিয়ে করার চেয়ে সিঙ্গেল থাকা ঢের ভালো। তো বিয়েটা ভাঙার জন্য তো রিজন লাগবে। আমার অত শখ নেই নিজের ছাত্রীকে বিয়ে করার। রেপুটেশনের তো একটা ব্যাপার আছে। তাই বলছি বাসায় গিয়ে আঙ্কেলকে বলবেন আপনার আমাকে পছন্দ না, তাই আপনি বিয়েটা করবেন না। কথাটা বলেই সাফায়াত বসা থেকে উঠে চলে গেল। রুয়াত চোখ বড়বড় করে তাকালো সাফায়ারের যাওয়ার পানে। লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়েই এমন অভদ্রের মতো চলে গেল। যেখানে রুয়াত বাবার মুখের উপর একটা টু শব্দও করতে পারে না, বিয়ে ঠিক করার আগে বলেছে তার বাবার পছন্দের ছেলেকেই সে বিয়ে করবে, সেখানে কি না রুয়াত বলবে এসব তার ছেলে পছন্দ না, সে এই বিয়ে করবে না। ইচ্ছে করল লোকটাকে পচা পানিতে চুবাতে রুয়াতের। এখন বাসায় গিয়ে কি বলবে সে? তার মা তো পইপই করে বলে দিয়েছে নোয়াসের সাথে কোনোরকম উচ্চবাক্য করবি না। তোর বাবার খুব পছন্দ ছেলেটাকে, আর তোকে তোর বাবার অনুমতি নিয়ে রেস্টুরেন্টে দেখা করছে। তাই লক্ষ্মী মেয়ের মতো দেখা করে চলে আসবি। মনে থাকে যেন। সে তো ভদ্র মেয়ের মতোই ছিল, কিন্তু এই লোক তো মোটেও ভদ্র নয়। তা না হলে এভাবে হুট করে এসে কফি ঠান্ডার অফার না দিয়ে দুম করে চলে যায়। মাথা ভর্তি রাগ নিয়ে রুয়াত ওয়েটারকে ডেকে একটা কোক অর্ডার করে। কোকটা খেয়ে মন মেজাজ হালকার উপর ঝাপসা ঠান্ডা করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বের হয়। তারপর রিকশা ডেকে বাসায় চলে গেল। এদিকে সাফায়াত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে আসে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে।
সে যদি ঘুণাক্ষরে ও টের পেত কবির আঙ্কেলের মেয়ে তারই ভার্সিটির ছাত্রী, তাহলে সে কোসমিনকালেও এই বিয়েতে হ্যাঁ জানাত না। শারমিন বেগম ছেলেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে ছেলের দিকে এগিয়ে যায়। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, মেয়েটাকে পছন্দ হয়েছে তোর, তাই না সাফায়াত? ভীষণ লক্ষ্মী একটা মেয়ে পছন্দ হয়নি তোর, এটা বললে আমি বিশ্বাসই করব না। সাফায়াত শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মা, এই বিয়েটা নিয়ে আর এগিয়েও না, মানা করে দাও। শারমিন বেগম অবাক নয়নে তাকালো ছেলের পানে। মানা করে দিব মানে কি সাফায়াত? তুমি যাকে আমার জন্য সিলেক্ট করছো সে আমারই ভার্সিটির স্টুডেন্ট মা। বিষয়টা ভেবে দেখো, আমি শিক্ষক হয়ে তো আর নিজের ছাত্রীকে বিয়ে করতে পারি না। প্লিজ তুমি এই বিয়ে নিয়ে আর এগিয়েও না। কবির ভাইয়ের মেয়ে তোর ভার্সিটিতে পড়ে। বিষয় নিয়ে কথাটা বলে শারমিন বেগম। সাফায়াত মাথা নেড়ে হ্যাঁ জানায়। শারমিন বেগম এবার হেসে ফেলে। বাহ, তাহলে তো ভালোই। ছেলে আর ছেলের বউ একই ভার্সিটির। আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন, কি হয়েছে, সমস্যা কি তোর? সমস্যা একটাই, ও আমার স্টুডেন্ট। আমি আমার স্টুডেন্টকে বিয়ে করে নিজের রেপুটেশন নষ্ট করতে পারবো না। আশ্চর্য, ছাত্রীকে বিয়ে করলে তোর রেপুটেশন কেন নষ্ট হবে? পৃথিবীতে কি কোনো শিক্ষক তার স্টুডেন্টকে বিয়ে করেনি? নাকি তুই প্রথম শিক্ষক? অন্য শিক্ষক বিয়ে করুক বা না করুক, বাট আমি করব না। তুমি প্লিজ এটা নিয়ে ফোর্স করো না। এই নাও, আঙ্কেলকে ফোন দিয়ে মানা করো এক্ষুনি। কথাটা বলে সাফায়াত কবির শিকদারের নম্বরে কল করে ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয়। কবির শিকদার মেয়ের সামনে বসে আছে। পাশে কবির শিকদারের ওয়াইফ শামিরা শিকদার। বেশ কিছুটা সময় মেয়েকে পরক্ষণ করলেন, তারপর শুধালেন, নোয়াজকে তোমার পছন্দ হয়েছে? রুয়াদ বাবার পানে তাকালো। তার গলা শুকিয়ে আসছে। তার বাবাকে ব্যাপারটা বুঝাবে কি করে? অতঃপর লম্বা একটা শ্বাস টেনে রুয়াদ কিছু বলার জন্য উদ্যত হতেই কবির শিকদারের ফোনে কল আসে। কবির শিকদার ফোনের দিকে তাকায়। নোয়াসের নম্বর দেখে মুচকি হাসে। ফোন রিসিভ করে কানে নিয়ে বলে, হ্যাঁ নোয়াজ বলো। ফোনের উপাস থেকে ভেসে আসলো, ভাই আমি নোয়াস না, নোয়াসের মা বলছি। হ্যাঁ আপা বলুন। নোয়াসের তো রুয়াদকে পছন্দ হয়েছে, তো চাইছি এবার বিয়ের ডেটটা ফিক্সড করতে। আপনার কি মতামত? সাফায়াত চমকে উঠল মায়ের এমন কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য ফোন দিতে বলেছে, আর তার মা তার সাথে মির্জাফর গিরি করে বিয়ের ডেট ফিক্সড করার কথা বলছে। সাফায়াত ফোনটা তার হাতে দিতে বলল ইশারায়। শারমিন বেগম রাগী চেহারা নিয়ে ছেলেকে শাসালো। আমার আর কি মতামত থাকবে আপা? আপনারা একটা দিনক্ষণ দেখে আসুন, তারপর না হয় বিয়ের ডেট ফিক্সড করা যাবে। আচ্ছা বেশ, আমি আর সাফায়াত তাহলে বৃহস্পতিবার আসছি। আজ তো সোমবার। ঠিক আছে। শারমিন বেগম ফোন কেটে ছেলের হাতে ধরিয়ে দিলেন। সাফায়াত রাগী কণ্ঠে বলল, এটা কি করলে তুমি? তোমাকে আমি বিয়ে নিয়ে এগোতে মানা করছি, আর তুমি বিয়ের ডেট ফিক্সড করার জন্য আগাচ্ছ। শারমিন বেগম এবার কণ্ঠে রাগী ভাব এনে বলল, মেয়েটা দেখতে অসুন্দর, কালো, হাঁটতে পারে না, কানা, লেংরা, কোনটা বল? কোনোটাই না, দেখতে যথেষ্ট সুন্দরী। তাহলে তোর সমস্যা কি? সমস্যা একটাই, ও আমার ছাত্রী। এটাই সমস্যা। মেয়েটা তোর ছাত্রী না হলে বিয়েটা করে নিতি? সাফায়াত নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ করে নিতাম। শারমিন বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। বেশ, তাহলে ভার্সিটির জবটা তুই ছেড়ে দে। তাহলে রুয়াদ আর তোর স্টুডেন্ট থাকবে না, আর না তুই তার টিচার থাকবি। হয় জব ছাড়বি, না হয় ওই জবে থেকেই রুয়াদকে বিয়ে করবি। তোর এই জাস্ট টিচার স্টুডেন্টের সম্পর্কের জন্য আমি বিয়েটা ভাঙতে পারবো না। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ইচ্ছে রুয়াদকে তোর বউ করার। সে আমি যে কোনো মতেই করিয়ে ছাড়ব। এখন তুই টিচার থেকেই বিয়ে করবি নাকি জব ছেড়ে দিয়ে বিয়ে করবি সেটা তুই ভালো জানিস, বাট বিয়ে তোকে রুয়াদকেই করতে হবে। কথাটা বলে শারমিন বেগম চলে গেল। সাফায়াত মায়ের যাওয়ার পানে তাকিয়ে রাগে কিরমির করতে করতে নিজের রুমে ঢুকল। অসহ্যকর লাগছে এখন। কোন কুলক্ষণে সে বিয়েতে হ্যাঁ করেছিল, তার জন্য এখন কপাল চাপড়াতে ইচ্ছে করছে।